প্রিয়জনের সাথে ঈদ করতে পরিমরি ঢাকা ছাড়ছে মানুষ। টিকিট কেটেও ট্রেনে উঠতে পারেননি অনেকে। গাড়িতে উঠতে পারি কিনা সঠিকভাবে এটাই তো চিন্তার বিষয়। এত লোকজন, এটা তো অবশ্যই একটা ভোগান্তি, কারণ 2 ঘন্টা 3 ঘন্টা ছেলেদের নিয়ে বসে থাকা। ভোগান্তি ঈদের মধ্যে তো ভোগান্তি থাকবে, আমরা মেনে নিচ্ছি আর কি। যাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা। টাঙ্গাইলের কালীহাতীতে ট্রাক উল্টে প্রাণ গেল 15 জনের। কম খরচে বাড়ি ফিরছিলেন শ্রমজীবী এসব মানুষ। গাড়ি মনে করো উল্টি খাইছে, উল্টি খাওয়ার পরে দেখছি মাটিতে এসে মাথা ঠেয়ে গেল। ব্যাপার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই 15 জন মারা যান। কুরবানির পশুর হাটে বৃষ্টির বাগড়া, চাহিদা বেশি মাঝারি গরুর। গতকালের তুলনায় কম দাম হাঁকছেন বিক্রেতারা। আমরা আজকেও কিনতে পারি, কালকেও কিনতে পারি, তবে পরশু দিনের জন্য অপেক্ষা করব না। দাম একটু তুলনামূলক সহনীয়। গত বছর আমি এখান থেকে যে গরু কিনছিলাম আপনার 1.5 লাখ না 55,000 ছিল, সেই গরুই এখন 70,000। জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্প বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। দুপক্ষের মধ্যে গোলাগুলি, সাঁড়াশি অভিযানে আটক 20। হাম ও উপসর্গে সিলেট সহ 3 জেলায় আরও 6 শিশুর মৃত্যু। বিভিন্ন হাসপাতালে আক্রান্তদের ভিড়, নার্স চিকিৎসকদের হিমশিম অবস্থা। এক বেডে 2 জন থাকতে হয়, নিচে একজন, বারান্দায়, এইভাবে আছি আমরা। একটা এক্সরে দিছে, 100 টাকা অন্তরে রিপোর্টটা পাই নাই, আমার যখন ট্রিটমেন্ট দিছে ওর শ্বাসটা কষ্ট হয়ে যায়। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। দিনভর মিনায় ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন মুসল্লিরা। কাল আরাফাত ময়দানে খুতবা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। শুরুতেই ঈদে বাড়ি ফেরার খবর জানাবো। পরিবার প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। আজ ঈদযাত্রার 3য় দিনে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় ছিল। সকালেই 10টি আন্তনগর ও 6টি কমিউটার ট্রেন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনই নির্দিষ্ট সময়ের কিছুটা দেরিতে ছাড়ছে। যাত্রীদের অভিযোগ, উপচে পড়া ভিড় থাকায় টিকিট কেটেও অনেকে ট্রেনে উঠতে পারছেন না, আবার ট্রেনে উঠতে পারলেও সিট পাচ্ছেন না অনেকে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। ছাদে যাত্রা ঠেকানো সহ নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে। ফার্স্ট মিনিটে ঢুকছি, কিন্তু তারপর আমি টিকিট কাটতে পারি না। পরে দেখা গেছে আমার বিভিন্ন ভাইদের মাধ্যমে টিকিটটা কাটানোর চেষ্টা করছি, তারপরে দেখা গেছে এইভাবে টিকিটটা কাটতে পারলাম। গাড়িতে উঠতে পারি কিনা সঠিকভাবে এটাই তো চিন্তার বিষয়। এত লোকজন, কি ছাদে উঠতে হয় নাকি? যে নির্ধারিত টাইম ছিল ট্রেনের, ওই টাইমে আমরা যেতে পারবো, কিন্তু এখনও প্ল্যাটফর্মে সিরিয়াল নাম্বার আসেনি, তো আমি বলতে পারতেছি না নিশ্চিতভাবে। অধিকাংশ ট্রেনই রাইট টাইম গেছে, শুধু আপনার নীলসাগর এক্সপ্রেস ট্রেনটা 40 মিনিট লেট গেছে ঢাকা থেকে, আর 6টা কমিউটার ট্রেন গেছে। সব মিলিয়ে মোটামুটি এই পর্যন্ত ভালো, কোনো যাত্রী অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি। এদিকে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নেয়া, ভুয়া টিকিট সরবরাহ, নির্ধারিত সময় বাস না আসা সহ একাধিক অভিযোগ উঠেছে সায়দাবাদ এলাকার একাধিক বাস কাউন্টারের বিরুদ্ধে। আর এই অভিযোগের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট অভিযানে জরিমানা করা হয় সেন্ট মার্টিন সার্বিক পরিবহন সহ একাধিক পরিবহনকে। যাত্রীরা জানান 100 থেকে 200 টাকা পর্যন্ত তাদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, তবে বোনাসের নামে বাড়তি ভাড়ার কথা স্বীকার করেন কাউন্টার সংশ্লিষ্টরা। অন্যসময় মতো 500 টাকা করে নিত, 500 টাকা নিতে, কিন্তু রোজার সময় গেছে 500 টাকা করে। এখান থেকে গেলে 300 টাকা, কিন্তু আমাদের কাছ থেকে 600 টাকা নিছে। এখন যেহেতু ঈদের সময় নিতে পারে, কিন্তু 500 টাকা যেখানে 300 টাকা ভাড়া, 200 টাকা বেশি নিছে। ন্যায্য মূল্যে বা অতিরিক্ত মূল্য না দিয়ে
যাত্রীরা বাড়িতে ফিরতে পারে। কিন্তু যেহেতু যাত্রীর চাপ ঈদ উপলক্ষে হঠাৎ করেই বেড়ে যায়, সেই হিসেবে কিছুটা এইটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে পড়ে। ঈদযাত্রায় মহাসড়কের কি চিত্র সেটি জানবার চেষ্টা করব। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় সহকর্মী মাহফুজুর রহমান নিপু অপেক্ষা করছেন আমাদের জন্য। নিপু, ঈদযাত্রার আজ তৃতীয় দিন এবং খুব স্বাভাবিকভাবেই মহাসড়কে গাড়ির চাপ বেশি থাকার কথা। যতদূর জানি আপনি চন্দ্রা এলাকায় আছেন, তারপর আপনি আমাদেরকে একটু জানাবেন এখনকার কি অবস্থা, এবং এদিকে তো খুব বৃষ্টি হয়েছিল, আপনি যেখানে আছেন সেখানকার আবহাওয়ার কি পরিস্থিতি? বুঝছি, আসলে সকালে কিন্তু এক পশলা বৃষ্টি এখানেও হয়েছে, আবহাওয়ার বৈরী আবহাওয়া এখানেও হয়েছে, চারদিক অন্ধকার রয়েছে, যে কোনো সময় আবারও বৃষ্টি নামতে পারে এমনকি কিন্তু পরিবেশ দেখে বলাই যায়। তবে এখন যদি বলি সড়কের কথা, সড়কের অবস্থা যদি বলি, যারা উত্তরে যাবেন সেই ক্ষেত্রে চন্দ্রাতে যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টে এসে কিন্তু তাদের দীর্ঘ একটি জটলায় করতে হবে, অর্থাৎ যানবাহনের যে দীর্ঘ সারি, যারা নবীনগর হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়ক ব্যবহার করে যারা চন্দ্রা হয়ে উত্তরবঙ্গে ঢুকবেন, তাদেরকেও একেবারে কবিরপুর থেকে চন্দ্রা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি টেনেই কিন্তু এই জায়গাটি অতিক্রম করতে হবে। আর যারা গাজীপুর হয়ে তারা এই চন্দ্রাতে আসবেন, তাদেরও কিন্তু বেশ যানবাহন জটলা ভেদ করে কিন্তু এই উত্তরবঙ্গে প্রবেশ করতে হবে। যেটা বলছিলেন যে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চেষ্টা করছেন যে পরিস্থিতি স্বাভাবিকভাবে রাখা যায়, কিন্তু আসলে আপনি জানেন যে শিল্পাঞ্চল আশুলিয়া এবং শিল্পাঞ্চল গাজীপুর দুটি কিন্তু এই চন্দ্রার আশপাশে অবস্থিত। আজকে এই দুটি শিল্পাঞ্চলেরই বেশ কিছু প্রথম ধাপের পোশাক কারখানাগুলো ছুটি ঘোষণা করেছেন, এবং দুপুরের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে স্রোত সেটি কিন্তু এখন চন্দ্রামুখী। তারা আসছেন, তারা কাঙ্ক্ষিত পরিবহনগুলো খুঁজছেন এবং কেউ কেউ উঠছেন, আবার কেউ কেউ কাঙ্ক্ষিত গণপরিবহন না পেয়ে কেউ কেউ ট্রাকে করে পিক আপে করে তারাও কিন্তু তার রওনা দিচ্ছেন তাদের নির্দিষ্ট গন্তব্যে। তবে যাত্রীদের সঙ্গে কথা বলে যেটা আমরা জেনেছি, অভিযোগ পেয়েছি, সেটি হচ্ছে ঈদেলি যে বরাবরের মতো একটি অভিযোগ থাকে বাড়তি ভাড়া আদায়ের, সেই অভিযোগ কিন্তু আজকেও তারা করেছে। তারা বলছিলেন যে ভাড়া 400 সেটি 600, 800, কেউ কেউ 1000 পর্যন্ত হাঁকাচ্ছে। বাধ্য হয়ে কেউ উঠছে, আবার কেউ বিকল্প ব্যবস্থা করছে, আবার কেউ কেউ অপেক্ষা করছে। আমরা কিন্তু দেখেছি যে সকালে যিনি এসছেন এখনো পর্যন্ত রয়েছেন, বসে আছেন সেই যাত্রী, কারণ কাঙ্ক্ষিত ভাড়া এবং তাদের যে আগের ভাড়া সেই ভাড়াটা একটু কম পাবেন এই আশা করেই কিন্তু তারা বসে আছেন। তবে প্রশাসনের কাছে বারবার কিন্তু বলা হচ্ছে এই বিষয়টি, তারা বলছেন যে তারা স্পেসিফিক কোনো অভিযোগ পেলে সে বিষয়ে তারা মাঠে কাজ করবেন। আমরা যতটুকু শুনেছি বিআরটি এর পক্ষ থেকে একটি অভিযান এখানে আসার কথা রয়েছে। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের পথের যে চন্দ্রা পয়েন্টটি সেটি কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। তবে ঘন্টার পর ঘন্টা যে বসে থাকতে হবে এমনটি নয়, যানবাহনগুলো কিন্তু ধীর গতি রয়েছে। ছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ নিপু। সাত সকালে সড়কে আবারও মৃত্যুর মিছিল। টাঙ্গাইলের কালীহাতী উপজেলায় সরাতল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে 15 জনের প্রাণ গেছে, অন্তত 9 জন আহত হয়েছেন। নিহতরা সবাই শ্রমজীবী মানুষ। ঈদে কম খরচে বাড়ি ফিরতে ট্রাকে করে রওনা হয়েছিলেন তারা। নিহতদের 11 জনের বাড়ি নওগাঁয়। মর্মান্তিক এই ঘটনায় স্বজনদের আহাজারি থামছে না। পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছিলেন ভাগ্যহত এসব শ্রমজীবী মানুষ। সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই পাড়ি জমালেন না ফেরার দেশে। আহতরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রড বোঝাই ট্রাকটি যাচ্ছিল উত্তরবঙ্গে। ঈদে বাড়ি ফিরতে বিভিন্ন স্থান থেকে 25 জনেরও বেশি নিম্ন আয়ের মানুষ ট্রাকটিতে চড়েছিলেন। ভোর 4টার দিকে টাঙ্গাইলের কালীহাতী উপজেলার সরাতল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। মহাসড়কের পাশে উল্টে পড়ে ট্রাকটি। ঘটনাস্থলেই মারা যান 15 জন। গাড়ি মনে করো উল্টি খাইছে, উল্টি খাওয়ার পরে দেখছি মাটিতে এসে মাথা ঠেয়ে গেল। ব্যাপার কি বলে মাটি খোঁড়া শুরু করে দিচ্ছে, কাঁচা মাটি, যে কোনো মতন নিঃশ্বাস নিতে যান পারি। ঈদে বাড়ি যাচ্ছে মানুষ, রডের ট্রাকে বসে 25-26 জন যাত্রী ছিল। ট্রাকটা সরাতল নামক স্থানে উল্টে গেছে। আইসা দেখি যে এরকম মানুষজন রডের নিচে পড়ে রয়েছে, সাইডে 4-5 জন আছে। আমরা টানাটানি করছি, বাড়ির থেকে কোদাল নিয়ে আসছি, শাবল নিয়ে আসছি, উদ্ধার করার চেষ্টা করছি, পারি নাই। পরে থানায় খবর দিছি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। আহত 9 জনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। মরদেহগুলো নেওয়া হয় মর্গে।
রডের উপরে ট্রিপল দিয়ে ঢাকা ছিল এবং তার উপরে কিছু যাত্রী ছিল, যাত্রীগুলো উত্তরগামী যাত্রী ছিল। তো আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই 15 জন মারা যান। নিহতদের সবাই রাজশাহী বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে 11 জনের বাড়ি নওগাঁয়। নিহতদের বাড়িতে শোকের মাতম, এলাকা জুড়েই শোকের ছায়া। হরেক মালে ব্যবসা করে বা দুই বাপ বেটা, কোনো কিছু নাই, গরিব মানুষ ব্যবসা করে দুনিয়া দুঃখে করে বাড়ি কোনা না করেছে, তাতে বেটা হারা গেল। এটা চাচা বাচ্চা মারা গেছে, আর আব্দুল সিদ্দির বেটা আব্দুল বারিক বাদশাহ। গরিব মানুষ, অসহায় মানুষ, জমা জমি নাই তাদের। জাহিদ হাসান, যমুনা নিউজ। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে আজ। এর মধ্যে বগুড়াতে বাবা মেয়ের প্রাণ গেছে। সকাল 8টার দিকে শাহজাহানপুর উপজেলার বনানী এলাকায় দুর্ঘটনা। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, রংপুরে কর্মরত আনিসুর রহমান তার স্ত্রী আয়েশা বেগম 2 বছর বয়সী মেয়েকে নিয়ে ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে পাবনায় যাচ্ছিলেন। বনানী এলাকায় পৌঁছালে একটি গাড়ির ধাক্কায় মহাসড়কের উপরে তারা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হন আনিসুরের স্ত্রী আয়েশা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। আহত আয়েশাকে হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় ঘাতক যানবাহনটিকে আটক করা যায়নি। এদিকে টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পারের গোলচত্বরে ট্রাক চাপা আরেক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া ঝালকাঠির রাজাপুরে এসকেভেটরের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। জমে উঠেছে রাজধানীর কুরবানির পশুর হাট। গাবতলী থেকে শাহজাহানপুর প্রতিটি হাটেই এখন উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি গরু, মহিষ, ছাগল আসছে হাটগুলোতে। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের 24টি হাটে এখন উৎসব মুখর পরিবেশ। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন পশুর হাটে বিক্রেতাদের হাঁকডাক। কেউ পরিবার নিয়ে এসেছেন কুরবানির পশু কিনতে, আবার কেউ শুধু বাজার ঘুরে দেখতে এসেছেন। দেশি ও মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। বিক্রেতারা বলছেন, খামারিদের আনা গরুর সংখ্যা বেশি হওয়ায় নানা দামে কুরবানির পশু পাচ্ছেন ক্রেতারাও। অন্যদিকে ক্রেতারা বলছেন, কয়েক দফা দরদামের পরেই পছন্দের গরু মিলছে। এদিকে দুপুরের দিকে মুষলধারের বৃষ্টির কারণে ক্রেতা বিক্রেতা বিপাকে পড়েন। ঈদের আগের 3 দিন সর্বোচ্চ বিক্রির আশা বিক্রেতাদের। তবে সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসলে লোকসান গুনতে হবে বলে শঙ্কাও রয়েছে। আমরা আজকেও কিনতে পারি, কালকেও কিনতে পারি, তবে পরশু দিনের জন্য অপেক্ষা করব না। আমি আল্লাহর রহমতে 10টা বেড়েছি আর 30টা গরু আছে। আল্লাহ দিলে আজকে দিয়ে কালকে দিয়ে বেচার চিন্তা ভাবনা আছে। গত বছর আমি এখান থেকে যে গরু কিনছিলাম আপনার 1 লাখ, খেয়াল নেই আমার সঠিক কত হইলো, 1.5 লাখ না 55,000 50 ছিল। সেই গরুই এখন 70,000। 3টে আনছিলাম, 2টে বিক্রি করছি আর একটা আছে। এক্সপিরিয়েন্সটা আর কি বিল্ড আপ হইলো, দ্যাটস দ্য ফার্স্ট থিং। দেন আমাদেরও তো এক সময় মানে এসব করতে হবে। সো এখন তো রিজনেবল আছে, মানে বেশিও না কমও না। শাহজাহানপুরের হাটে যেতে চাই। সহকর্মী তানজিম শাফিন আমাদের জন্য অপেক্ষা করছেন। শাফিন, যেহেতু কিছুক্ষণ আগেই বেশ বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি বলা চলে, সেক্ষেত্রে যারা আসছেন ক্রেতারা এবং বিক্রেতাও যারা আছেন, এই বেচা কেনায়, পশু বেচা কেনায় কোনো প্রভাব পড়েছে কিনা? আরেকটা বিষয়ে যদি 2-1টি গরুর দরদাম সম্পর্কে একটু, আমরাও দেখতাম কুরবানির পশুর হাট যেহেতু জমে উঠেছে। যেসব এলাকা দিয়ে গরু বের হয় সেখানে বেশি বৈরী আবহাওয়া আছে, তা উপেক্ষা করেও ক্রেতা বিক্রেতারা এই শাহজাহানপুরের হাটে আসছেন এবং উৎসবমুখর পরিবেশে আসলে তারা তাদের পছন্দের পশুটি কিনতে চাচ্ছেন ক্রেতারা, এবং একই সাথে বিক্রেতারা সারা দেশ থেকে কোরবানির পশু নিয়ে এসেছেন। জানিয়ে রাখি, এই হাটে বিশেষ করে জামালপুর, মেহেরপুর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, যশোর, দিনাজপুর, রংপুর, ঝিনাইদহ এই সব অঞ্চল থেকে বেশি পরিমাণে গরু আনা হয়েছে। খামারিরা যেটি বলছিলেন যে তারা 4 থেকে 5 দিন আগে কেউ এসেছেন, এই সময়ের মধ্যে আসলে তারা কয়েকটি গরু বিক্রি করতে পেরেছেন এবং বাকি গরুগুলো তারা প্রত্যাশা করছেন যে এই আজকে সহ আর বাকি 2 দিনে তারা এই গরুগুলো বিক্রি করতে পারবেন। আমরা একটু কয়েকজন ক্রেতার সাথে কথা বলি। তারা ঘুরে দেখেছেন অনেকটা সময় ধরে। কেমন দেখলেন হাটে পশুর সরবরাহ কতটা আছে? গরু প্রচুর আছে, হ্যাঁ, এবং দাম ওনারা আমরা দেখতেছি যে গতবারের তুলনায় 50,000 টাকা, 30 থেকে 50,000 টাকা বেশি যাচ্ছে। তো আজকে বৃষ্টি পড়ছে আর অনেকেই ভাবতেছে যে গরুর দাম কমবে, আমরাও আসছি কিনতে, কিন্তু দেখতেছি যে প্রত্যেক গরুতে ওনারা এই 30 থেকে 50,000 টাকা বেশি দাম চাই সব বসে আছে। গত বছরের চেয়ে গরুর দাম অনেকটা বেড়েছে, যেটি বলছিলেন খামারিরা বলছিলেন যে গোখাদ্যের দাম বাড়ায় তাদের একটি সংকট রয়েছে। ভাই গরুর দাম প্রচুর,
ব্যবস্থা করুন এবং চুয়াডাঙ্গা আলমডাঙ্গা মেহেরপুরের গরু 2.5 লাখ 3 লাখ, যে গরু 1,60,70 সেখানে 3 লাখ 4 লাখ টাকা চাইতেছে, তাহলে মানুষ কি গরু কিনবো কোন? আমরা ক্রেতাদের যে ভাষ্য সেটি শুনছিলাম, তারা বলছেন, অভিযোগ করছেন নানা রকম। আমরা একটু বিক্রেতাদের কথাও এবার শুনতে চাই। একটু জানাবেন যে আপনি কতগুলো গরু নিয়ে এসেছেন? আমরা 26টা গরু নিয়ে আইছিলাম, আমরা সবই বেঁচে ফেলছি, আর 3টে গরু আমাদের আছে, কিন্তু যে দাম চাচ্ছে তার তো 3 ডবল দাম ওরা কম বলছে, তাহলে আমরা বেচবো কিভাবে? জিনিসটা তো আমরা পুষিয়ে নিয়ে আসি না, আমরা তো কিনে নিয়ে আসি। আমাকে 200-500 বা 2,000 লাভ হলে আমরা বেঁচে ফেল দেবো, আমরা তো ধরে রাখবো না। এই কাদা কাছের মধ্যে কি কেউ কেউ জিনিস ধরে রাখতে চাই, আমি জিনিসটা ধরে রাখি। আমরা একটু সরাসরি দর্শকদের আপনাদের গরুর যেই দামের ধারণা দিতে চাই। এই যে এই গরুটি দেখছে, ঠিক আপনার? এই গরুটা আমাদের, আমরা 150 দাম চাচ্ছি, ওরা 100 বলছে। এই যে গরুটা আমরা 160 দাম যাচ্ছে, ওরা 120 বলছে। এই গরুটিতে আসলে কত মন ওজন হবে? এই গরুটা 3.5 মন 4.5 মন গোশ হবে। যেটি আপনি চাচ্ছেন 1,50,000 টাকা, অর্থাৎ যেটি আমরা বিক্রেতাদের সাথে কথা বলে বুঝতে পারছিলাম, তারা এখানে মূলত যে গরুর দাম হাঁকছেন তার মধ্যে যেসব গরুর দাম 3 থেকে 4 মন বা 4.5 মন পর্যন্ত, এগুলো আসলে 1,20,000 থেকে শুরু করে 1,80,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং তার ঊর্ধ্বে যদি যাওয়া যায়, অর্থাৎ 6 মন থেকে শুরু করে 12 মন আকারের যে গরুগুলো রয়েছে ওজনের, এই গরুগুলোর দাম হাঁকা হচ্ছে 2 লাখ থেকে শুরু করে 4 লাখ টাকার মধ্যে। তবে যারা ক্রেতারা রয়েছেন তারা এখনও অনেকটাই অভিযোগের সুর গাইছেন। তবে বিক্রেতারা আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে, অর্থাৎ আগামী 2 দিনে তাদের সব গরুগুলো বিক্রি হয়ে যাবে। এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে শাহজাহানপুর হাটে। বৃষ্টি দেখছিলাম আমরা। অনেক ধন্যবাদ শাফিন আপনাকে। আমরা এবার রাজশাহীতে যাব। আমাদের সহকর্মী তারেক মাহমুদ অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন, তিনি একটি কুরবানির পশুর হাটেই আছেন। আমরা সাধারণ সময় যেমনটি দেখি তারেক, যে রাজশাহী, নওগাঁ অর্থাৎ উত্তরবঙ্গের যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে, ব্যাপারীরা সাধারণত এখান থেকেই তো পাইকারি দরে আগে ভাগেই গরুগুলো কিনে ঢাকায় নিয়ে আসে কিংবা অন্যান্য শহর, বিভাগীয় শহরে নিয়ে যায়। সেক্ষেত্রে গরুর দামে কি কোনো প্রভাব পড়েছে? বৃষ্টি, গরুর দামে কিন্তু খুব একটা প্রভাব পড়েনি, কারণ যারা এই ব্যাপারী রয়েছে ঢাকার, চিটাগাং সহ বিভিন্ন বিভাগের, এই ব্যাপারীরা মূলত গত কয়েকদিন থেকে আমি কথা বলছি, তারা বলছেন যে তারা কিন্তু যে দামে কিনছেন তার থেকে বেশি দামে বিক্রি করবেন, সেটি কিন্তু তাদের প্রত্যাশা। তবে গত বছরের থেকে এবছর গরু প্রতি প্রায় 10 থেকে 15,000 টাকা কিন্তু বেশি, এবং ছোট গরুর দামও কিন্তু কিছুটা বেড়েছে। এখানে ক্রেতা বিক্রেতা এবং পশুর সরবরাহ কিন্তু পর্যাপ্ত, এবং ক্রেতা বিক্রেতা কিন্তু দরদাম শুরু হয়েছে। এবং এই বিকেলের দিকে কিন্তু রাজশাহীর, আমি রয়েছি কাটাখালী হাটে কিন্তু বেচা বিক্রি আরও জমজমাট হয়ে উঠবে। আপনি কয়টি গরু এনেছেন, দাম বলেছে কিনা, কি অবস্থা? 4টা এনেছে ভাই, গরুর দাম এখনো পাইনি দাদা। গরু সন্ধ্যার আগ দেখতে বেচা কেনা হবে। ক্রেতা আসেনি? না, ক্রেতা এখনো আসেনি। না, খাওয়া দাওয়া করে, দুপুর খাওয়া দাওয়া করে, নাস্তা করে আসবে তারপরে। বৃষ্টি শুনছিলেন, এবং আমি এই হাটে যতটুকু দেখতে পাচ্ছি যে বাড়িতে একদম লালন পালন করা যে গরুগুলো, 2টি 1টি 4টি করে যে গরুগুলো, সেই গরুগুলোই কিন্তু এই হাটে রয়েছে। এবং বিক্রেতা কিছুটা আসতে শুরু করেছে, তবে এই ক্রেতার সংখ্যা কিন্তু খুবই কম, এবং এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে পশু আস্তে আস্তে বাড়বে। আপনি কতগুলো গরু এনেছেন, কি অবস্থা দাম দরের? এই সেটটি আমাদের, ক্রেতা আসছে? না, এখনো আসেনি। বৃষ্টি শুনছিলেন, আসলে হাটে ক্রেতার সংখ্যা কম, তবে বিক্রেতারা প্রত্যাশা করছেন যে বিকেলের দিকে এবং ঠিক সন্ধ্যার আগেই কিন্তু এই হাটটি জমে ওঠে। এই হাটে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যে ছোটো সাইজের, মাঝারি সাইজের এবং বড় সাইজের যে গরুগুলো, সব গরুগুলোই 30,000 থেকে 34,000 টাকা মনে বিক্রি হচ্ছে। এবং এখন পর্যন্ত রাজশাহীর এই কাটাখালী হাটে আমি যতটুকু জানতে পেরেছি যে 2 থেকে 3 মনের যে ছোট গরু 80,000 থেকে 1 লাখ টাকায়, মাঝারি যে 3 থেকে 4 মনের গরু 1,20,000 থেকে 1,50,000 টাকায়, এবং বড় যে 4 থেকে 6 মনের গরু সেগুলো কিন্তু খুবই কম হাটে রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে 1.5 থেকে 2.5 লাখ টাকার মধ্যে। এবং একটি গরু আসলে প্রথমত ক্রেতারা এসে দাঁত দেখবেন, 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত, 8 দাঁত, এই দাঁত দেখেই কিন্তু দাম নির্ধারণ করা হবে এবং আনুমানিক একটি মাপ ঠিক করবেন। যেমন ছোট গরুর ক্ষেত্রে কিন্তু 34,000 টাকা, 35,000 টাকা মন হিসাব করা হয়, এবং বড় গরুর ক্ষেত্রে 30,000 টাকা, 32,000 টাকা মন হিসাব করা হয়। এই মনের হিসাব করে আসলে দর দামটি আসলে ঠিক হবে। এবং বেচা কেনা এখন পুরোদমে জমে ওঠেনি। বিকেল এবং সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু রাজশাহীর কাটাখালী হাটে বেচা কেনা
পুরোদমে জমে উঠবে বৃষ্টি। আর ঈদেরও তো 2 দিন বাকি আছে মাঝখানে, নিশ্চয়ই এর মধ্যে হাটে যে পশুগুলো এসেছে সেগুলো বিক্রি হবে প্রত্যাশা করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে তারেক। দেশের ভেতর আরেক দেশ হিসেবে পরিচিত ভয়ঙ্কর জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে এবার মধ্যরাতে তাণ্ডব চালালো সশস্ত্র সন্ত্রাসীরা। যৌথ বাহিনীর ক্যাম্পে গুলি এবং হামলা চালিয়ে গুড়িয়ে দেয় তারা, কেটে দেয় রাস্তা। 2 ঘন্টা ধরে গোলাগুলি চলে। এরপরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলে, আটক হয় 20 জন। গুড়িয়ে দেয়া যৌথ বাহিনীর এই ক্যাম্পটি 30 মে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধনের কথা ছিল, কিন্তু তার আগেই সন্ত্রাসীরা মধ্যরাতে বোলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। হামলার আগে জঙ্গল সলিমপুর হয়ে আলীনগর যাওয়ার সড়কের বিভিন্ন অংশ কেটে দেয় দুর্বৃত্তরা। সোমবার রাত 2টার দিকে সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর 2টি ক্যাম্পে হামলা ও গুলি করে সন্ত্রাসীরা। যৌথ বাহিনীও পাল্টা জবাব দিলে ব্যাপক গোলাগুলি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। আমি বাইরে আমার ঘরে যান, ঘরে যাইয়া আমি দরজা মিলা খারে এসেছি, কেরেং দিয়া খোঁজ দিয়েছে। আমরা ঘরে আসলাম তো বাচ্চা কাটিয়ে লইয়া মনে রাইতে কাটিয়েছি। 300 লোক হেরা মানে স্লোগান দেয় আর মানে এলোপাতাড়ি গুলি। এসএমজি ছিল, চায়না ছিল। যে এত বড় ক্ষমতা বুকের ফাটা, সেই করতে পারে এই কাজগুলা। হঠাৎ গুলি গালি শুনতেছে, সব দিকে অন্ধকার, কোনো কারণ টারণ নাই, কিন্তু পুলিশের ড্রেস পরা মানুষ দেখতেছি। মা চিল্লা চিল্লি গোলাগুলি শুনতেছে, আমি বাইরেতে দিন, আমি দরকার নাই। গোলাগুলি শুনতেছিল, আমরা ভয়ে বাইরে দিচ্ছি না। এরপর জঙ্গল সলিমপুরে সাঁড়াশি অভিযান চালায় যৌথ বাহিনী। আটক করা হয় সন্দেহভাজন 20 জনকে। AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। ক্যাম্প যেরকম ছিল সেরকম থাকবে এবং যারা বাহিনীর ক্যাম্পের উপর যৌথ বাহিনী ক্যাম্পে হামলা করেছে অত্যন্ত গুরুতর অন্যায় করেছে। এটার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের দাবি ইয়াসিন বাহিনী এই হামলায় জড়িত। জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্ত্রাসীদের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেন তারা। এর পেছনে কারা আছে সকলকেই আমরা শনাক্ত করার বা আইডেন্টিফাই করার চেষ্টা করব, করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার আমরা চেষ্টা করব। এই জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা রক্ষা করা, এই জনপদে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, এখানে দেশের ভিতরে দেশ, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র না বানাতে দেওয়া। দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসাবে পরিচিত জঙ্গল সলিমপুর। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেতে পারত না বলে এটিকে বলা হতো দেশের ভিতর আরেক দেশ। মাস 2 আগে 4500 সদস্যের যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়। এরপর সেখানে বসানো হয় 2টি ক্যাম্প। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশে হাম ও উপসর্গে মৃত্যুর মিছিল থামছে না, ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে পরিস্থিতি। 24 ঘন্টায় 3 জেলায় আরও 6 জনের প্রাণ গেছে। এর মধ্যে সিলেটে 3 শিশুর মৃত্যুর খবর মিলেছে, বরিশালে 2 এবং ময়মনসিংহে 1 শিশু মারা গেছে। প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গ নিয়ে 55 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে 58 জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 270। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেলে 14 জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে 77 জন রোগী ভর্তি আছেন। অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীদের ভিড় রয়েছে। ছোঁয়াচে এই রোগ ও উপসর্গে এখন পর্যন্ত দেশে 5 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। আর এমন পরিস্থিতিতে হামের চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। সর্দি কাশি আছে 2 জনেরই, তারপরে প্রায় 16 দিন থাকছি, মানে কমছে না। পরে শ্বাসকষ্ট বাড়ি গেছে ছেলের দিলাইছে উসমানি তেফার হচ্ছে। আমার 2টা বাচ্চা সাথে অসুস্থ নিয়ে আসছিলাম, তারপরে হালকা কম ছিল, আজকে আবার একটু জোর বাড়ছে। সিলেটে যাচ্ছি, এ পর্যায়ে সহকর্মী নাবিল হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য। প্রতিদিনই তো মৃত্যুর খবর জানাচ্ছেন নাবিল, আজও সেই সংখ্যা 3 জন মাত্রই, যেমনটি জানালাম। একটু চিকিৎসক আর নার্সদের প্রসঙ্গে আসতে চাই। যেহেতু প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে রাজশাহীর পরে সিলেটেই সব থেকে বেশি হামে আক্রান্ত হচ্ছে শিশুরা, সেক্ষেত্রে তো ঈদুল আজহায় চিকিৎসক এবং নার্সদের ছুটি বাতিল হয়েছে। তাদের তো নিশ্চয়ই কর্মের যে পরিধিটা বেড়েছে, কি বলছেন তারা? হ্যাঁ, দেখুন, সিলেটে হামের উপসর্গ শুরুর পর থেকেই মূলত আমরা যেই হাসপাতালের সামনে আমরা দাঁড়িয়ে আছি, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সেই হাসপাতালের চিকিৎসক, নার্স যারা আছেন তাদের কিন্তু তারা একদিনও ছুটি পাননি। তারা ক্রমাগতই আসলে
তাদের দায়িত্বে রয়েছেন এবং কি কেউ যদি অসুস্থ হয়ে থাকেন সেক্ষেত্রে হাসপাতালে চিকিৎসা নিয়েই কিন্তু তাদের আবার সেটা সেবা দিতে হচ্ছে এবং রোগীর চাপ এত বেশি যে অনেক সময় তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। তবে তারা বলছেন যে তারা যে স্বাভাবিক যে তাদের যে চিকিৎসা সেই চিকিৎসার যে পদ্ধতি সেটিকে তারা অবলম্বন করছেন এবং তাদের যে নানা সীমাবদ্ধতা আছে সেটিকে সাথে নিয়েই তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। আর আমরা এই মুহূর্তে আছি হাসপাতালে আইসিইউর সামনে এবং এই আইসিইউর সামনে যখনই আমরা দাঁড়াচ্ছি আমাদের কাছে যে চিত্রটা উঠে আসছে যখন আসলে একজন শিশু মারা যাচ্ছে, যেই শয্যাটা ফাঁকা হচ্ছে সেটি খুব কম সময় আসলে ফাঁকা থাকছে, সাথে সাথেই অন্য একজন নতুন রোগী সেখানে ভর্তি হচ্ছে, বা কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরলে যেই শয্যাটা ফাঁকা হচ্ছে সেটি হয়তো খুব বেশি হলে আধা ঘন্টার মতো ফাঁকা থাকছে, সেটি অন্য রুগীরা আসলে এখানে এসে ভর্তি হতে হচ্ছে এবং অনেক রুগী কিন্তু এখনও আইসিইউ যাদের প্রয়োজন কিন্তু আইসিইউর যে সংকট সেই সংকটের কারণে হয়তো আইসিইউর সেবাটাও তারা পাচ্ছেন না, তাদের প্রাইভেট হাসপাতালগুলোতে ছুটতে হচ্ছে। গ্রামের সাধারণ মানুষ যাদের হয়তো এরকম অর্থ আসলে সাপোর্টও নেই, তারা যে প্রাইভেট হাসপাতালে গিয়ে আইসিইউতে চিকিৎসা নেবেন, এই সংকট আসলে চিকিৎসকরা বলছেন পৃথিবীর কোনো দেশেই এইরকম সংক্রমণ ছড়িয়ে পড়লে আইসিইউর সাপোর্ট আসলে দেওয়া সম্ভব নয়। তবুও সিলেটে আইসিইউর সাপোর্ট ক্রমান্বয়ে আসলে বাড়ানো হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন যে এই মুহূর্তে আসলে সংক্রমণ যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে ভালো হতে আসলে সংক্রমণ কমার যে বিষয়টি সেটি আসলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ টিকা যেটি দেওয়া হয়েছে বিশেষ ক্যাম্পেইন সেটির 1 মাস হয়েছে, ফলে এই টিকা ক্যাম্পেইনে যারা টিকা নিয়েছেন তাদের যে সুফল সেই সুফল পেতে আরও কিছুদিন সময় লাগবে। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ নাবিল। জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিকূল আবহাওয়া হলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করে সব তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। জানিয়েছেন জাতীয় ঈদগাহ ময়দানে একসাথে নামাজ আদায় করবেন 35,000 মুসল্লি। এবার 8 ঘন্টার মধ্যে কুরবানির বর্জ্য অপসারণ করা হবে বলেও প্রশাসক জানিয়েছেন। আর নগরবাসীকে কুরবানির পশুর বর্জ্য ড্রেনে না ফেলে নির্ধারিত জায়গায় ফেলার আহ্বান জানান। ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30 অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ সহ বিদেশি কূটনীতিকগণ জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করবেন। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। সকালে রাজধানীর গাবতলী গরুহাট পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান এবং ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমদ। এ সময় প্রশাসক বলেছেন, পশুর হাটে কোনো ধরনের অনিয়ম হলেই ব্যবস্থা নেওয়া হবে। সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা তদারকি করছে। আরও বলেন, পশুর হাটের কারণে ঘরমুখো মানুষ যেন ভোগান্তিতে না পড়ে সেই নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার বলেন, পশুর হাটে সবার নিরাপত্তায় কাজ করছে ডিএমপি। চুরি, ছিনতাই কিংবা ব্যাপারীদের হয়রানি করলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ভিজিটটা অব্যাহত থাকবে ঈদের দিন পর্যন্ত, যাতে করে নির্বিঘ্নে নগরবাসী তাদের গরু ক্রয় করে নির্বিঘ্নে তার বাসভবনে গিয়ে পৌঁছাতে পারে। অবশ্যই আপনারা যেটা বলেছেন সত্য বলেই ধরে নেব, এরকম হলে আমরা ব্যবস্থা নেব। ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত এবং পশুর হাটে নিরাপত্তা কেন্দ্রিক সার্বক্ষণিকভাবে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা 24 ঘন্টা নিয়োজিত আছেন। ঈদের ছুটিকে সামনে রেখে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদুল আজহার দিন দমকা হাওয়া, বজ্রপাত, বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে, আর সে সাথে কয়েকটি বিভাগে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। সোমবার আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে। এদিকে ঈদের দিন বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের
এবং ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ঈদের দিনের কথা যদি বলেন, আপনার বর্তমান যে সিচুয়েশন এরকম অবস্থায় থাকতে পারে। আর আপনার মেইনলি রংপুর, ময়মনসিংহ, সিলেটের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, আর খুলনা এবং বরিশালের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর ঢাকার কথা যদি ডেফিনেটলি বলেন, যে 27 তারিখ দিবাগত রাত্রে একটু বৃষ্টির সম্ভাবনা আছে। এর প্রভাবে 28 তারিখ হয়তো বা টেম্পারেচারটা অনেকটা সহনশীল থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট মাসাতু কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সোমবার সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। সভায় দেশের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া নিয়মিত সহায়তা করা, স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এডিবির সাথে ভালো অংশীদারিত্বের মধ্যে এগিয়ে যাবার কথা জানান অর্থমন্ত্রী। অলরেডি আমাদের একটা পার্টনারশিপ আছে, বাট এটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাবে এটার উপর দীর্ঘ আলোচনা হয়েছে এবং বিশেষ করে অলরেডি 1.4 বিলিয়নের একটা এগ্রিমেন্ট গতকাল সই হয়েছে, বাজেট সাপোর্ট সহ কিছু প্রজেক্ট সহ। এছাড়াও আরও আগামী দিনের জন্য বিশেষ করে রিনিউয়েবল এনার্জি, সোলার, বিশেষ করে এখানে একটা কি সাপোর্ট দেওয়া যায় রিনিউয়েবল এনার্জির জন্য, বাট 2 বিলিয়নের মতো একটা আলোচনা চলছে ওদের সাথে। শুরু হলো পবিত্র হজ। লাখো মুসলিমের লাব্বাইক ধ্বনিতে মুখরিত তাবুর শহর মিনা। রোববার রাতে ঈশার নামাজের পরেই ইহরাম পরিধান করে শহরটির দিকে শুরু হয় মুসল্লিদের যাত্রা। আজ 5 ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি মিনায় রাত্রি যাপন করবেন হজ যাত্রীরা। সোমবার হজের মূল আনুষ্ঠানিকতা পালনে আরাফার ময়দানে উপস্থিত হবেন তারা। পরদিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করবেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। বছর ঘুরে ফের তাকবীরে মুখরিত আল্লাহর ঘর বাইতুল্লাহ। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ হজ পালনে হাজির লাখ লাখ মুসল্লি। اللهم لبيك لبيك لا شريك لك لبيك। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে ছুটে এসেছেন মুসল্লিরা। আগামী 3 দিন যথাযথ ধর্মীয় রীতি পালনে ছুটবেন একাধিক শহরে। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পালন করবেন ইবাদত। রোববার রাতেই এশার নামাজ পড়ে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মুসল্লিরা। তাদের পরিবহনের জন্য এবছর 24,000 বাস প্রস্তুত রেখেছিল সৌদি কর্তৃপক্ষ। তাবুর শহর মিনায় আজ ফজর থেকে এশা 5 ওয়াক্ত নামাজ আদায়ের রীতি মুসল্লিদের। মিনায় রাত্রি যাপন শেষে মঙ্গলবার অর্থাৎ 9 জিলহজ আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন হজ যাত্রীরা। সেখানে অনুষ্ঠিত হবে হজের খুতবা। এবছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলী আল হুতাইফি। সেখানে একসাথে জোহর আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। মুজদালিফায় রাত্রি যাপনের পরদিন 10 জিলহজ বুধবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরই মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় করবেন পশু কোরবানি। কমপক্ষে 16 লাখ মুসলিম অংশ নিচ্ছেন এবারের পবিত্র হজে। অনিক রহমান, যমুনা নিউজ। হজকে কেন্দ্র করে মক্কা মদিনা সহ পবিত্র ধর্মীয় স্থাপনাগুলোর আশপাশে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে সৌদি আরব। ইরান যুদ্ধের জেরে তৈরি হওয়া হামলার শঙ্কায় এবার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এয়ার ডিফেন্স ছাড়াও বসানো হয়েছে রাডার, আকাশযান বিধ্বংসী বিভিন্ন সিস্টেম। আর এদের সাথে মোতায়েন করা হয়েছে সৌদির রয়্যাল এয়ার ডিফেন্স ফোর্স, স্পেশাল ফোর্স, CBRN, বিভিন্ন নিরাপত্তা বাহিনী। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের একাধিক দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। সৌদি আরবেও নিক্ষিপ্ত হয় বহু ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহ আর সাম্যের কণ্ঠস্বর। 1 শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও অন্যায় আর শোষণের বিরুদ্ধে উচ্চারিত প্রতিটি প্রতিবাদে ফিরে আসে তার নাম। 127তম জন্মবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধা, গান আর কবিতায় স্মরণ করা হলো বিদ্রোহী কবিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই চিরনিদ্রায় শায়িত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
127তম জন্মবার্ষিকীতে সকাল থেকেই সেখানে ভিড় করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিকে। শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতাকর্মীরাও। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নজরুলে ছিলেন মূল অনুপ্রেরণা। জনগণের প্রতি অঙ্গীকার পূরণে তার যে দায়িত্ব পালন, প্রত্যেকটি ক্ষেত্রে নজরুল একটা বড় ধরনের প্রেরণা হয়ে আছে। তাই আমাদের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন এই বছর অর্থাৎ 2026-এর 25শে মে থেকে 2027-এর 25শে মে নজরুল বর্ষ। এর আগে ভোরে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক কর্মকর্তারা। তিনি সাম্প্রদায়িকতা অনেক ঊর্ধ্বে ছিলেন। আমি আগে বলেছি যে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সাম্যের জন্য কাজ করেছেন। এই সাম্প্রদায়িকতা এটা একটা মানুষের সৃষ্টি, তার রাজনৈতিক ফায়দা লোটার একটা পলিসি। তো এটা তো আসলে তার দর্শন ছিল না। বেলা আরেকটু বাড়লে সমাধি প্রাঙ্গণে আসেন জাতীয় কবির নাতনি খিলখিল কাজী। স্কুল কলেজে নজরুল চর্চা আরও বাড়ানোর তাগিদ দেন তিনি। নানান গুরুত্বপূর্ণ ভাষায় যেন তাকে পৌঁছানো হয়, তার রচনাবলী অনুবাদ করা হয় এবং স্কুল কলেজে ছেলে মেয়েদেরকে নজরুল ঠিকভাবে পড়ানো হচ্ছে না, কয়েকটা কবিতা ছড়াটাই দিয়ে কিন্তু গোটা নজরুলকে জানানো হয় না। আমার মনে হয় গোটা নজরুলকে জানাতে হলে তার প্রতিটি স্কুল কলেজে ক্লাস 1 থেকে একদম ক্লাস 10, 11 পর্যন্ত কবির পুরো জীবনটা যাদের তাদের পড়ানো হয়। সমাধি প্রাঙ্গণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। গান আর কবিতায় স্মরণ করা হয় প্রেম ও দ্রোহের কবিকে। তার লেখায় বারবার উঠে আসে মানবতার জয়গান। বাঙালির আজীবনের সংগ্রাম আর আত্মমর্যাদার প্রতীক কাজী নজরুল। জন্মের 127 বছর পরও দ্রোহ আর প্রেমের কবি হয়ে মানুষের হৃদয়ে বেঁচে আছেন তিনি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আবারও কথা পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি জোরালোর সম্ভাবনার আশা জেগেও পিছু হটলেন অবস্থান থেকে। জানালেন, এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে একমত হতে পারেনি দুপক্ষ, নিশ্চিত করেছে ইরানও। যদিও আলোচনা এখনও চলমান বলে জানিয়েছে ওয়াশিংটন, তেহরান। যুক্তরাষ্ট্র ইরান দুপক্ষই শুনিয়েছিল আশার বাণী। রোববার রাতে প্রাথমিক একটি চুক্তি হবে ছিল এমন জোরালো সম্ভাবনা। ট্রুথ সোশ্যালে একের পর এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছিলেন এ তথ্য। আরও একবার নিজের কথার বরখেলাপ করলেন মার্কিন প্রেসিডেন্ট। জানালেন, সিদ্ধান্ত নিতে মার্কিন আলোচকদের তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন তিনি। চুক্তি স্বাক্ষর ও অনুমোদন না হওয়া পর্যন্ত তেহরানের উপর অবরোধ বহাল থাকবে বলেও জানান। এই ইস্যুতে সতর্ক অবস্থানে হোয়াইট হাউস কর্মকর্তারা। চুক্তির খসড়া চূড়ান্ত হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা। তবে আলোচনা চলছে বলেও নিশ্চিত করেছেন। ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আজে বাজে কোনো চুক্তি করবেন না ট্রাম্প। আমরা একটি ভালো চুক্তি করব অথবা বিকল্প ভাবব। আমরা এখনো কাজ করছি। গত রাতে কোনো সংবাদ মিলবে ভেবেছিলাম। যেমনটা প্রেসিডেন্ট বলেছেন, তিনি তাড়াহুড়ো চান না, আজে বাজে কোনো চুক্তি করবেন না। কূটনীতির সব সুযোগ কাজে লাগাতে চাই। ইরানও নিশ্চিত করেছে চূড়ান্ত সমঝোতা হয়নি। কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়ে গেছে। দেশের মর্যাদার সাথে আপোষ করবেন না আবারও বললেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ইসরায়েলকে দায়ী করেন তিনি। পুরো পৃথিবীকে নিশ্চিত করতে প্রস্তুত যে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করছি না, এই অঞ্চলে অস্থিরতা তৈরি করতে চাইছি না। এই অঞ্চলকে অস্থিতিশীল করছে ইসরায়েল। তাদের বিশাল দখলদারিত্বের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। অস্থিতিশীলতা, বিভক্তি ও যুদ্ধ জিইয়ে রাখতে নানা ষড়যন্ত্র করছে, কিন্তু আমরা দেশের মর্যাদা ও সম্মান ক্ষুণ্ণ হতে দেব না।
একদিন আগে মার্কিন কর্মকর্তাদের সূত্রে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ইরান। এই দফায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে আরও 60 দিন, খুলবে হরমুজ প্রণালী, একই সাথে তুলে নেওয়া হবে মার্কিন অবরোধ। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনা চললেও ওয়াশিংটনের প্রতি এখনও গভীর সন্দেহ রয়েছে তেহরানের। বারবার বিশ্বাস ভঙ্গ করে সেই অনাস্থায় আরও ঘি ঢালছে ট্রাম্প প্রশাসন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইসরায়েলি আগ্রাসনে এখনও উত্তপ্ত দক্ষিণ লেবানন। হামলা চলাকালে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে আইডিএফ জানিয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক সেনা। চিকিৎসার জন্য তাকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে রোববারের হামলায় দক্ষিণ লেবানন থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। 16 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে হামলা অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করছে। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি আগ্রাসনে লেবাননে 3000-এর বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 123 জন স্বাস্থ্যকর্মী, 210 জনের বেশি শিশু, 300 নারী রয়েছে। রাশিয়ার সীমান্তের কাছ দিয়ে উড়ে যাওয়ার সময় সাইবার হামলার শিকার হলো ব্রিটিশ প্রতিরক্ষা সচিবকে বহনকারী বিমান। বৃহস্পতিবার এস্তোনিয়া থেকে যুক্তরাজ্য ফেরত যাওয়ার সময় এমন ঘটনার সম্মুখীন হন ডিফেন্স সেক্রেটারি জন হেলি, যা এবারই প্রথম। 3 ঘণ্টাব্যাপী ফ্লাইটের রুশ সীমান্তবর্তী এলাকার উপর দিয়ে যাওয়ার সময় অচল হয়ে যায় জন হেলির আকাশযান ওই জিপিএসটি। বলা হচ্ছে যে লাইভ ট্র্যাকিং ওয়েবসাইটে দেখা যাচ্ছিল জন হেলির বিমানের ফ্লাইট পথ। সিগন্যাল জ্যামিংয়ের এই ঘটনার পেছনে রাশিয়াকেই দায়ী করা হচ্ছে। কদিন আগে কৃষ্ণ সাগরের রুটিন টহলের সময় রাশিয়ার 2 যুদ্ধ বিমানের মুখোমুখি হয়েছিল এক ব্রিটিশ নজরদারি বিমান। 2টি রুশ সুখোই 35 যুদ্ধ বিমান যুক্তরাজ্যের আকাশযানটির খুব কাছাকাছি এসে পড়ে বলে দাবি করা হয়। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।